বগুড়ায় কয়েদি পালানোয় সারা দেশে জেলখানায় নিরাপত্তা জোরদার, পুরনো কারা ভবনে বাড়তি সতর্কতা। চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় আরও একজন সহ গ্রেপ্তার 4, তদন্তে নেমেছে 4 সদস্যের কমিটি। চট্টগ্রামে সরকারি 27 মন্ত্রণালয়ের বকেয়া 124 কোটি টাকা, সংযোগ বিচ্ছিন্ন করেও আদায় হিমশিম বিদ্যুৎ বিভাগ। বন্যার পানি নামলেও ছড়িয়ে পড়ছে রোগবালাই, 3 জেলায় এখনো পানিবন্দী 11 লাখ মানুষ। স্বাগত সমগ্র বাংলাদেশে, জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। আর এবার পুরো খবর। বগুড়ায় জেলখানা থেকে কয়েদি পালানোর ঘটনায় সারা দেশের পুরনো ভবনে থাকা কারাগারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। কারাগারের ভেতর ও বাইরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি। বরিশাল কেন্দ্রীয় কারাগারে নতুন করে কয়েদিদের জন্য 4টি ভবন ও 2টি টিন শেড তৈরি হলেও নিরাপত্তার জন্য এখনও ভরসা ব্রিটিশ আমলে নির্মিত গাইডওয়াল। কারাবন্দী 857 জনের মধ্যে 80 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তবে বগুড়ায় কয়েদি পালানোর ঘটনায় সতর্কতামূলকভাবে বসানো হয়েছে অতিরিক্ত 7 নিরাপত্তা চৌকি। দর্শনার্থীদের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। 1997 সালে কেন্দ্রীয় কারাগারে উন্নীত হলেও পুরনো ভবনেই চলছে রংপুর কারাগারের কার্যক্রম। বৃহস্পতিবার কারাগার পরিদর্শনে এসে জেলা প্রশাসক জানান, নতুন কারা ভবনের জন্য আবেদন করা হয়েছে মন্ত্রণালয়ে। এই দায়িত্ব যাদের আছে তারা যেন যথাযথভাবে পালন করে, এটা মনিটরের বিষয় আছে। এই মনিটরিংটার বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করেছি। আমাদের কিছু ভবনের চাহিদা আছে, যাতে করে আমরা তাদেরকে একটু আলাদা করে রাখার ব্যবস্থা নিতে পারি। তো সেই হিসেবে প্রকল্পগুলো নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। খুলনায় 2011 সালে নতুন কারাভবন নির্মাণ কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি কাজ। 1906 সালে নির্মিত ভবনে চলছে কার্যক্রম। এদিকে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কারাগার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কার্যক্রম চলছে 200 বছরের পুরনো ভবনে। ধারণ ক্ষমতা 3 গুণেরও বেশি বন্দী আছে এই কারাগারে। ফলা পরামর্শ করে তারাও কিন্তু এই ধরনের অপরাধ, আবার নতুন আরেক ধরনের অপরাধ তৈরি করতে পারে। জেলখানা সংশোধনের জায়গা, সেখানে কিন্তু সেই সংশোধনের সুযোগ থাকে না। কাজে আমার মনে হয় যে এই বিষয়গুলো যারা দেখভাল করেন তাদের উচিত হবে এইটা সংস্কার করা। 2021 সালে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে পালায় হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল। এরপর দেয়াল আরও উঁচু করার পাশাপাশি বাড়ানো হয় প্রহরীর সংখ্যা। এদিকে কারাগার সংস্কারের পাশাপাশি কর্মকর্তাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই কেসের একই রকম আসামির সাজাপ্রাপ্ত তাদের 2 জনকে একত্র রাখা কোন অবস্থায় সমীচীন, এটা বিধিবিধান নেই। যার ফলে তারা পরামর্শ করে তার একে অপরের হেল্প নিয়ে সম্ভবত করছে। দেশে 68টি কারাগারের মধ্যে 13টি কেন্দ্রীয় কারাগার ও 55টি জেলা কারাগার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে 200 বছরের পুরাতন কারা ভবন, বগুড়ার ঘটনার পরে কি ধরনের তোড়জোড় দেখছেন কর্মকর্তাদের মধ্যে? বাড়তি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যেটা আগে ছিল না? দেখুন, বগুড়া ঘটনার পরে সারা দেশেই কিন্তু একটি বাড়তি সতর্কতামূলক বার্তা কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দিয়েছে। অর্থাৎ রাজশাহী যে সেন্ট্রাল কারাগার রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় কারাগার রয়েছে, সেখানেও কিন্তু ঠিক একই বার্তা এসেছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, অর্থাৎ ডিআইজি পিজন থেকে শুরু করে এখানে যে জেলার রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যে বিষয়টি বলছিলেন যে বগুড়ার অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই তারা কিন্তু প্রত্যেকটি কারাগারে বাড়তি সতর্কতা রেখেছেন। সেই সাথে কিন্তু তাদের সদস্য মোতায়েন এবং সদস্য যারা মোতায়েন থাকেন, বিশেষ করে রাতে যারা ডিউটি করে থাকেন, তারা কতটুকু সতর্কভাবে পালন করছেন না ডিউটিতে কোনো গাফলতি করছেন সে বিষয়টি কিন্তু এখন তারা কঠোরভাবে নজরদারি করছেন। যে অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে রাত্রে যারা ডিউটিতে আছেন বা যারা প্রাচীর ডিউটি বলে, অর্থাৎ প্রাচীরের পাশে যারা ডিউটি করে থাকেন তারা কতটুকু ডিউটি করেন না আদৌ তারা ডিউটি করেন কিনা, এই বিষয়গুলো কিন্তু কঠোরভাবে মনিটর করছেন এবং এই বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর একটি বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে যে বিশেষ করে
রাজশাহী যে কেন্দ্রীয় কারাগার, এখানে রাজশাহী বিভাগের সবচেয়ে বড় কিন্তু কারাগার এটি, যেটির কিন্তু এখানকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো পুরনো, অর্থাৎ ব্রিটিশ আমলের 200 বছর পুরনো। এখানে একটি যে লাল ভবন রয়েছে সেটি কিন্তু নির্মিত হয়েছে 1840 সালে এই ভবনটি নির্মিত হয়েছিল। এবং আমরা যতটুকু জেনেছি বিভিন্ন সূত্র থেকে, এখানে এই বগুড়া থেকে যারা দেয়াল টপকে বাইরে গেলেন, ঠিক ওরকমই বিভিন্ন সবগুলো কারাগারের চতুর্পাশেই তো বড় দেয়াল, উঁচু দেয়াল আছে। এই দেয়ালের বাইরে কতজন কারারক্ষী থাকেন, ওয়াচ টাওয়ার কেমন আছে, একটু যদি খুলে বলেন। দেখুন, এখানে প্রত্যেকটি এখানে নিরাপত্তাটি থাকে কয়েকটি স্তরে, অর্থাৎ জেলখানার ভেতরে যে সেলগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে ফাঁসির আসামি, এখানে যেগুলো গণরুম রয়েছে সেইখানে এক ধরনের নিরাপত্তা থাকে, যেখানে ফাঁসির আসামি রয়েছে সেইখানে এক ধরনের নিরাপত্তা, অর্থাৎ যেখানে ফাঁসির আসামিগুলো রয়েছে তাদেরকে জেল কোড অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকটি ফাঁসির আসামির জন্য একজন করে সদস্য, এখানে যে যারা কারারক্ষী রয়েছেন একজন করে সদস্য কিন্তু মোতায়েন থাকবেন, অর্থাৎ সার্বক্ষণিক তাকে মনিটর করার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে 5 জনের জন্য একজন করে, কোথাও 20 জনের জন্য একজন করে নিরাপত্তারক্ষী বা এখানে যারা কারারক্ষী রয়েছেন সেই সদস্যগুলো মোতায়েন থাকে। অপরদিকে যদি বলা হয়ে থাকে কারারক্ষীর ভেতরে এবং বাইরে প্রত্যেকটি ওয়ালের দিকে, বিশেষ করে বাইরের যে সীমানা প্রাচীর রয়েছে সেখানে একজন করে সদস্য, দেখা গেছে রোস্টার ওয়াইজ তিনজন থাকছেন 24 ঘন্টা এটি দেখার জন্য। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে যে এখানে যারা বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে এখানে ওয়াচ টাওয়ার, সেখানে সিসি ক্যামেরা সহ আধুনিক যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার সেটি কিন্তু নিশ্চিত করতে হবে এই কারারক্ষী, এই যে কারাগারগুলো রয়েছে সেখানে। কিন্তু আদৌ কিন্তু সেগুলোর এখানে পরিলক্ষিত হয় না এবং এখানে অনেকটাই দেখা যায় যে সেই ঘাটতির কারণেই তো বগুড়া থেকে সেখান থেকে পালিয়ে যেতে পেরেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রাজশাহী কারাগারের বাইরে থেকে। সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় পলাতক আরেক আসামিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্তে রেল কর্তৃপক্ষ গঠিত 4 সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এই কমিটি। এদিকে ধর্ষণের শিকার তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সিলেট থেকে উদয়ন এক্সপ্রেসে চেপে চট্টগ্রাম আসছিলেন এক তরুণী। আসন না পেয়ে তিনি ট্রেনের খাবারের বগিতে অবস্থান নেন। এই সময় ট্রেনের খাবারের সরবরাহ কাজে নিয়োজিত 4 কর্মী ওই তরুণীকে ধর্ষণ করে। ট্রেন চট্টগ্রাম পৌঁছালে জিআরপি থানায় মামলা করেন ওই তরুণী। রাতে 3 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক অপর আসামি আব্দুর রব রাসেলকে বৃহস্পতিবার ভোরে নোয়াখালী বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, আরেকটা অভিযানে আর গতকাল আটক হয়েছে। তো এই বিষয়টা আপনার যেহেতু অনুসন্ধানাধীন আছে এবং তদন্তাধীন আছে, এটা তদন্তাধীন বিষয়, এটা যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেফতার 4 জনকে আদালতে হাজির করে প্রত্যেকের জন্য 7 দিন করে রিমান্ড চাইবে পুলিশ। এদের সম্পর্কে আগে কোনো অভিযোগ পাই নাই, আজকে অভিযোগ পেলাম। অভিযোগ পাওয়া মাত্রই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং আমরা এখন যেহেতু একটা ব্যবস্থা শুরু করেছি, আমরা চিন্তা করব যে অন্যান্য যারা এখানে আছে কাজ করে সবার ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন করার জন্য। ঘটনা তদন্তে রেলওয়ে গঠিত 4 সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। ঘটনার দিন ট্রেনে থাকা পুলিশ সহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন কমিটির সদস্যরা। ভিক্টিমের সাথে কথা বলবো, সবার সাথে আমরা আমাদের যে একটা তদন্তের জন্য যে যেসব দিক নির্দেশনা আছে আমরা সবগুলো অনুসরণ করব, তারপর সেটা যথাযথ নিয়মে আমরা সাবমিট করব। ধর্ষণের শিকার তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই খবরে আরো বিস্তারিত চট্টগ্রাম থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে ঘটনা এটা খুবই অ্যালার্মিং। একটি ট্রেনে এত লোকজনের মধ্যে খাবার বগিতে এই ধরনের ঘটনা ঘটেছে। একটু জানতে চাই যে এখানে যা ঘটলো সেক্ষেত্রে আপনি বিভিন্ন পক্ষের সাথে কথা বলে কোথায় কোথায় ঘাটতি মনে হয়েছে, যারা অভিজ্ঞ তারা কি বলছেন, কেন এই ঘটনা ঘটতে পারলো ট্রেনে? প্রথমত যে ঘাটতিটি এখন সামনে এসেছে সেটি হচ্ছে রেলে নিরাপত্তা ব্যবস্থাপনা। অর্থাৎ একটি রেলে যখন চলন্ত অবস্থায় থাকবে সেখানে প্রতি বগিতে যে প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত ছিল সেই বিষয়টিতে একটি বড় ধরনের ঘাটতি রয়েছে। আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের থানার সামনেই আছি। এখানে আজকে সারাদিন ধরেই কিন্তু এই ঘটনাটিকে ঘিরে অর্থাৎ নানা ধরনের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, পর্যবেক্ষণ বা অনুসন্ধান চলেছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সাধারণত
যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার সেটি যথেষ্ট ছিল। তবে সাধারণ যাত্রীদেরও কিছুটা এক্ষেত্রে সচেতনতার ব্যাপারে তারা বলছেন, যদিও খাবারের বগিতে কোনো যাত্রীর আসলে বসার বা আসন সেখানে থাকার কথা নয়, শুধুমাত্র খাবার গ্রহণের জন্যই সেখানে যাবে। কিন্তু সেক্ষেত্রে এই নারী বা এই কিশোরী বা এই তরুণীটি কি হিসেবে সেখানে উঠলো, তাকে কোনোভাবে সেখানে প্রলুব্ধ করা হয়েছে কিনা সেই বিষয়টিও তা আসলে খতিয়ে দেখা হচ্ছে। আমরা একটু আগে খবরেও জানাচ্ছিলাম যে তদন্ত কমিটি ইতোমধ্যে সেই ট্রেনে থাকা কর্মরত সকল কর্মচারীর সাথে তারা কথা বলেছেন, অর্থাৎ সেখানে রেলের যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন যে সেবাদানকারী প্রতিষ্ঠান যেগুলো প্রাইভেট আসলে ভাবে পরিচালিত হয়, অর্থাৎ খাবার প্রদানকারী বা অ্যাটেন্ডেন্স যারা আছেন তাদের সাথেও কথা হয়েছে। সেক্ষেত্রে আসলে এই তদন্ত কমিটি যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা আসলে আর কোন কোন জায়গায় ঘাটতি ছিল সে বিষয়টি তারা দেখবেন। যেহেতু রাতের বেলা এই ট্রেনটি অর্থাৎ এই রুটের দুটি ট্রেন এই ট্রেনটি চলাচল করে, সেক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তার জায়গাটা কিন্তু খুবই স্পর্শকাতর। বিশেষ করে এই ধরনের ঘটনার জন্য তো সেটি আরও বেশি নিরাপত্তা দাবি করে। তো সেই প্রেক্ষাপটে আমরা রেলের বিভাগীয় ব্যবস্থাপকের সাথে আজকে কথা বলেছিলাম। তিনিও বলছেন যে আসলে সাম্প্রতিক সময়ে বা আমরা যদি গত 5 থেকে 10 বছরের কথা বলি, এই ধরনের ঘটনা আসলে চট্টগ্রামের কেন্দ্রিক কোনো ট্রেনে ঘটেনি। তাই তাদের জন্য এই ঘটনাটি এখন নতুন করে তাদেরকে ভাবাচ্ছে যে এখানকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা এখন থেকে হয়তো আরো বেশি। এর মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, তার কি ধরনের ব্যর্থতা সামনে আসছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের সাথে যারা অভিযুক্ত, তারা তো সবাই আসলে চুক্তিভিত্তিক ওই প্রতিষ্ঠানের লোক। আসলে একজন ট্রেন পরিচালকের প্রধান দায়িত্বই হচ্ছে পুরো ট্রেনের যে কোনো যত কার্যক্রম আছে সেই সব কার্যক্রম দেখাশোনা করা। ট্রেন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা বা যেটি বলছেন যে ট্রেনের পরিচালক সেই দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছেন, সেজন্যই আসলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে আমাদেরকে বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, ব্যবস্থাপক জানিয়েছেন। এর বাইরে যারা মূলত আজকে অভিযুক্ত, এর মধ্যে 3 জনকে গতকালকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করে তাদের 7 দিন করে রিমান্ড চাওয়া হয়েছে, যদিও রিমান্ডের আদেশটি এখনো আসেনি। এবং এর বাইরে আজকে যাকে গ্রেপ্তার করা হলো তাকে নিয়ে আসলে পুরো ঘটনাটিকে, অর্থাৎ কোথায় কিভাবে কোন ঘটনাটি ঘটেছে, কিভাবে ঘটেছে, পুরো বিষয়টি আসলে এখন রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশ তারা পুঙ্খানুপুঙ্খভাবে সেটি তদন্ত করছেন, যাচাই বাছাই করছেন, পর্যালোচনা করছেন। সেক্ষেত্রে হয়তো তাকেও হয়তো পরবর্তীতে আদালতে সোপর্দ করে বা আদালতের মাধ্যমে আবার রিমান্ডে নেওয়া হতে পারে বিস্তারিত খতিয়ে দেখার জন্য। পুরো ঘটনায় রেল পুলিশ, রেল কর্তৃপক্ষ বেশ এক ধরনের তোড়জোড়ের মধ্যে আছে, বেশ সমালোচনা আলোচনার মধ্যে চলছে চট্টগ্রাম রেল বিভাগ। আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। চট্টগ্রামে সরকারি 27 মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কাছে 124 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। চিঠির পর চিঠি দিয়েও এসব বকেয়া আদায় করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে কয়েক দফায় কয়েকটি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে বিল পরিশোধে তাগাদা দেওয়া হয়েছে। বাজেট না থাকায় বিল পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সরকারি বিভিন্ন সংস্থার বকেয়া বিল তুলতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগ। তালিকায় নাম নেই এমন সংস্থাই যেন খুঁজে পাওয়া যায়। আছে রেলওয়ে, পুলিশ, স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ নানা দপ্তরের নাম। সব মিলে 27টি মন্ত্রণালয়ের কাছে বকেয়া পড়েছে 124 কোটি 65 লাখ টাকার বেশি। সবচেয়ে বেশি 71 কোটি টাকা বিল বাকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে। শুধু সিটি কর্পোরেশনের কাছেই পাওনা 63 কোটি টাকার বেশি। সবচেয়ে কম 69,000 টাকার মতো বকেয়া বিল রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে বাজেট ঘাটতির কারণে বিদ্যুৎ বিল পরিশোধে দেরি হচ্ছে। বকেয়ার কথা বলছে, তারা লাইন কাটছে, স্বাভাবিক তাদের উপরে, সংস্থার উপর বকেয়া প্রেশার থাকবে। আমরা ধীরে ধীরে, আপনারা দেখলে এটা মুখের কথা নয়, কাগজপত্র দেখবেন যে আমরা বকেয়া বিলগুলি, বিগত সময়ের বিলগুলি পরিশোধ করে আমরা বিদ্যুৎ বিভাগে যাচ্ছি। এই নির্দিষ্ট সময়ের ভিতরে পরিশোধ করতে পারি নাই, সেই জন্য ওনাদের ইউজুয়াল প্রসিডিউর হিসেবে ওনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছেন। আমাদের যে বিদ্যুতের বাজেট ঘাটতি যেটুকু আছে সেটুকু পূরণ করে দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। বিপুল বকেয়ার কারণে চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের সংকটে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগ। সমস্যা এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিদ্যুৎ বিলের বরাদ্দ বাড়ানোর অনুরোধ করেছে তারা।
2 দফা বিদ্যুতের দাম বাড়ছে, কনজামশনে বিদ্যুতের বেড়ে গেছে, যার ফলে আগের সেই বাজেটের মধ্যে তাদের কেউই ঠিক রাখতে পারে না, যার ফলে প্রত্যেকেরই বিদ্যুতের এই বিদ্যুৎ খরচটা বেড়ে গেছে। বিদ্যুৎ খরচ বাড়ার কারণে আসলে এই বাজারের সংকট। বকেয়া পরিশোধের জন্য গেল 2 মাসে রেলওয়ে ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যদিও কয়েক ঘন্টা পরই তা পুনরায় চালু করে বিদ্যুৎ বিভাগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা সরকার 2 বছর করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়ার কথাও বলেছেন তিনি। সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিষ্ঠার কাণ্ডারি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান। বিষয়ভিত্তিক কুইজ পাতা প্রদান। শুরুতে শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রতিপাদ্যের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে নানা প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের তুলে দেন পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 18 বিভাগে 126 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেন প্রাথমিক শিক্ষা পদক। সহকারী শিক্ষক। পরে নিজ বক্তব্যে দেশকে এগিয়ে নিতে যোগ্য, দক্ষ ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। আজকের যুগটা হচ্ছে প্রযুক্তি যুগ, কাজে কম্পিউটার শিক্ষা আমরা যেমন ল্যাব করে দিচ্ছি, তাছাড়া কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারও করে দিচ্ছি। তো সেইভাবে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্ক একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। শিক্ষার সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধুর সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি সরকারের আমলে নেওয়া পরিকল্পনার উপরও আলোকপাত করেন তিনি। আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে। ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। শুধু কেতাবি পাঠ্যক্রমে আটকে না রেখে সৃজনশীল শিক্ষায় শিশুদের প্রতিভা বিকাশের যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন শেখ হাসিনা। আমি সেই সবুজের মতো নিষ্পাপ শিশুটি বলছি। পরে শিশুদের বর্ণিল ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম, ইলিশ মাছ আর রসগোল্লা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব উপহার সামগ্রী পাঠানো হয়। বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার পাঠানো হয়েছে। এর মধ্যে 400 কেজি হাড়িভাঙ্গা আম, 50 কেজি ইলিশ মাছ ও 50 কেজি রসগোল্লা রয়েছে। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এর আগে 23 জুন প্রধানমন্ত্রীর জন্য 500 কেজি আনারস উপহার পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। নামছে বন্যার পানি, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থাও। এদিকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এখনও পানিবন্দী প্রায় 11 লাখ মানুষ। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা সহ 5 উপজেলার বন্যার পানি নামছে ধীর গতিতে। বিভিন্ন সড়ক থেকে পানি না নামায় এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। হাওড়া অঞ্চলে বাড়িঘরে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছেন প্রায় 7,500 মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ার পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। পানিটা সব ভাঙ্গা, বেড়াগুড়া সব ভাঙে গেছে, ওখানে সব স্কুলে গেছেন, আমি বাড়িতে খালি বাড়ি ফোর দিই। বন্যায় লেক গোড় দুয়ার নেই তো এবার আমরা ভিতর হবো জিন্দার হরি হরি আমরা গোড় ওখান থেকে। বন্যা পরবর্তী পানি যখন শুকিয়ে যায় তখন পানিবাহিত রোগগুলো হয়। এই কারণে আমরা মেডিকেল টিমের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছি এবং যে যাদের ওনাদের জন্য বিশেষ করে ব্লিচিং পাউডার, ওরসালাইন এই জাতীয় যে বিষয়গুলো সেগুলো আমরা সর্বাত্মক আমরা আমাদের মজুতও আছে, আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি। এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসায় সিলেটের সব উপজেলা থেকেই নামতে শুরু করেছে পানি। পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প সহ জরুরি সেবা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। তবে এখনও সিলেট নগরী ও 12টি উপজেলা মিলিয়ে প্রায় 7 লাখ মানুষ বন্যা কবলিত।
বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন 12,000-এর বেশি মানুষ। পানিবাহিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পানি কমছে, আমরা তাও তো আছে, আপনার 12 হইলে তো আপনার সব জায়গায় যাওয়া লাগে, খাওয়া দাওয়া করলে বাথরুম করে আপনার যাওয়া লাগে, আপনার আর গা হয়ে গেছে পাও। সুনামগঞ্জে তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও ছাতকে অন্তত লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ভোগান্তিতে স্থানীয়রা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বন্যা ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ভেঙে পড়েছে বেশিরভাগ সড়ক। পানির প্রবল তোড়ে ক্ষতিগ্রস্ত হয় সেতু ও কালভার্টও। দ্বিতীয় দফায় বন্যার 9 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি যান চলাচল। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। শিগগিরই সংস্কার শুরুর আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের। টানা বর্ষণ আর পাহাড়ি ঢল সুনামগঞ্জের সব জায়গায় রেখে গেছে ক্ষতচিহ্ন। জেলার সব সড়কই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামলেও অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বানের পানিতে ডুবে থাকায় সুনামগঞ্জ পৌর এলাকার বেশিরভাগ সড়কে ভাঙন দেখা দেয়। কোথাও উঠে গেছে পিচ কংক্রিট। জেলা সদর থেকে ছাতক দোয়ারা বাজারের একটি অংশ স্রোতের তোড়ে ভেঙে যায়। তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারা বাজার, জামালগঞ্জ, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাঁচা পাকা সড়কে রয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। যানবাহন কিংবা মানুষের চলাচলে ভোগান্তির কোনো শেষ নেই। গাড়ি ঘোড়া আইতে পারেন না, রাস্তা বাই দিয়ে গাড়ি ঘোড়া আইতে, আমরা নিজে আইতে পারি না, গাড়ি ঘোড়া চলেন না। যোগাযোগ অবস্থা খুবই খারাপ। ওই দেখেন এখন আমরা হসপিটালে রেখে আইতে হয়, কিন্তু রুগী নিয়ে যাওয়াটা খুবই সমস্যা। মনকার ভিতরে 2টা রাস্তা, এই যে নদী সুরমার করতে ভাঙ্গিয়া। পানি পুরোপুরি নামলে ক্ষয়ক্ষতির আরও তথ্য পাওয়া যাবে। অর্থ বরাদ্দ পেলেই এসব সড়ক সংস্কারের কাজ শুরু করবে এলজিইডি কর্তৃপক্ষ। বন্যার ক্ষয়ক্ষতির বিবরণটা পূর্ণভাবে উঠে আসবে। তবে আমরা আনুমানিক ধারণা করতেছি 140 থেকে 160 কিলোমিটার রাস্তার এবং অন্যান্য কিছু স্ট্রাকচার, বিশেষ করে তাদের অ্যাপ্রোচ নষ্ট হয়েছে এবং কোনো রাস্তা অ্যাপ্রোচের ব্রিজ কালভার্ট, টপ স্ল্যাব নষ্ট হয়েছে। বন্যায় জেলায় প্রায় 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত এবং এতে আর্থিক ক্ষতি 400 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানবো। মৌলভীবাজার থেকে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারের তো বড়লেখা, জুড়ি, কুলাউড়া, বেশ অনেক এলাকা, এইসব জায়গার এখনও পানিবন্দী বিভিন্ন জায়গায়। একটু জানতে চাই যে আর কতদিন নাগাদ আসলে স্বাভাবিক হতে সময় লাগবে, কি ধারণা দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্টরা, আর সড়কগুলোর আসলে অবস্থা এখন কেমন সব মিলিয়ে? দেখুন, আসলে মৌলভীবাজারের যেটি আপনি বলছিলেন যে 3 উপজেলা কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই 3 উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু খুবই ধীরগতিতে পানি নামছে। আজকেও কিন্তু মৌলভীবাজারে যে কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদী বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই যে 3 উপজেলা, এই 3 উপজেলার হাওর বেষ্টিত, বিশেষ করে হাকালুকি হাওর বেষ্টিত যে 3টি উপজেলা, এই 3 উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও বেশিরভাগ রাস্তাঘাট কিন্তু ডুবে আছে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুলাউড়া থেকে মুকসিমুল ইউনিয়নে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের মধ্যে কিন্তু 2 সপ্তাহ ধরে পানি আছে। এখন কিন্তু পানি কিছুটা কমেছে, যার ফলে যানবাহন খুব ঝুঁকি নিয়ে কিন্তু চলাচল করছে। এই সড়কটিতে আসলে যানবাহন চলাচল, মানুষজন চলাচল গুরুত্বপূর্ণ। এরকম কিন্তু এই 3 উপজেলার বেশ কিছু রাস্তাঘাট কিন্তু এখনো পানির নিচে ডুবে আছে। শুধু রাস্তাঘাট না, এখানকার যেসব বাড়িঘর কিন্তু এখনো পানির তলে আছে এবং এখানকার যেসব মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন, আজকে দুপুর পর্যন্ত যে সর্বশেষ তথ্য হচ্ছে 7,400-র মতো মানুষ কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এবং জেলা প্রশাসনের তথ্য মতে এখনো মৌলভীবাজারে 2,93,000 মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন, যার ফলে যে জনদুর্ভোগ, এই দুর্ভোগটা কিন্তু লেগেই আছে। কবে নাগাদ এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে, এই বিষয়টি নিয়ে আসলে কেউই বলতে পারছেন না। পানি উন্নয়ন বোর্ড তারা বলছেন যে কিছুদিনের মধ্যে যদি বৃষ্টিবাদল না হয়, অর্থাৎ উজানের ঢল যদি না নামে, তাহলে এই পরিস্থিতি হয়তো 3-4 দিন 5 দিনের মধ্যে আরও পানি কমবে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে যে বিষয়টি এখন দেখা দিয়েছে, এখানে পানিবাহিত নানান রোগ কিন্তু এই বন্যা কবলিত এলাকাগুলিতে দেখা দিয়েছে, যার ফলে কিন্তু মানুষ একটা দুর্ভোগের মধ্যে আছেন। এই অবস্থা আসলে মৌলভীবাজারে এখন বিরাজ করছে হাওর অঞ্চলের যে সব বন্যা কবলিত এলাকাগুলিতে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যার সর্বশেষ তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন তুহিনুর রশিদ।
সীমান্তের নিরাপত্তায় অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম বাড়িয়ে বিজিবির সক্ষমতা আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 101তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মহাপরিচালক বলেন, সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, বান্দরবনের থানচি, রুমা এসব এলাকা সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদে কোনো ছাড় দেবে না ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এই লক্ষ্যে জেলা প্রতিনিধিদের নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের বেক্সিমকো মিডিয়া কমপ্লেক্সে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা প্রতিনিধিদের এই সম্মেলন। এতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 19 জন প্রতিনিধি অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিতে টেলিভিশন, সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ার কারিগরি নানা বিষয়ে তাদের দিক নির্দেশনা দেওয়া হয়। এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান সংবাদ সংগ্রহ প্রচারে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার ওপর সর্বোচ্চ সতর্কতার তাগিদ দেন। তৃণমূলের সংবাদ আরও বেশি করে তুলে ধরারও আহ্বান জানান তিনি। সেই জন্য কিন্তু আমরা সবচেয়ে জোর দিয়েছি। 21 পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যা মামলার পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন খুলনার সাংবাদিক নেতারা। দুপুরে তার 20তম মৃত্যুবার্ষিকীতে নগরীর 7 রাস্তার মোড়ে মানববন্ধনে এই দাবি জানানো হয়। সাংবাদিক সুরক্ষা মঞ্চের আয়োজনে মানববন্ধনে বক্তারা জানান, আদালত হুমায়ুন কবির বালু হত্যা মামলায় সব আসামিদের খালাস দিয়েছে। এ সময় আদালত বলেছে, সঠিক তদন্ত না থাকায় আসামিদের সাজা দেওয়া হয়নি। মানববন্ধনের আগে খুলনা প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। 2004 সালের 27 জুন খুলনার শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় খুলনা প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির বালু নিহত হন। এ ঘটনায় 2টি মামলা হয়। হত্যা মামলায় সবাই খালাস পেলেও বিস্ফোরক আইনের মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। যারা সত্যিকার দোষী এবং যারা মাস্টার মাইন্ড ছিলেন, যারা প্ল্যান করেছেন, তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতা আনতে হবে। আমরা সকল পেশাজীবী সাংবাদিকরা হুমায়ুন কবির বালুর পূর্ণ তদন্ত এবং বিচারের দাবি করছি। চাঁপাইনবাবগঞ্জের নাচলে আমবাগান পরিদর্শন করেছেন 13 দেশের রাষ্ট্রদূত সহ বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা। দুপুরে উপজেলার কেন্দবোনা এলাকায় তাদের বাগান ঘুরিয়ে দেখান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। আম রপ্তানি বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ আম উৎপাদন হয় সেই তুলনায় রপ্তানি হয় অনেক কম। এই সফরের পর বিশ্ববাজারে দেশীয় আমের প্রবেশ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। তিনি আরও বলেন, বিদেশে রপ্তানির জন্য বর্তমানে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ পদ্ধতি অনুসরণ করে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে 3.5 লাখ টনের বেশি আম উৎপাদন হয়। এর মধ্যে গত বছর 3,500 টন আম রপ্তানি করা হয়েছিল। যেটুকু রপ্তানি করছি বিদেশে, তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন উন্নত মানের বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করার জন্য। এই সমস্ত এলাকাকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের সুবিধার দরকার সেটা হচ্ছে। আজকে সমগ্র বাংলাদেশে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর এক্স অ্যাকাউন্টে আরও বিস্তারিত সংবাদ দেখতে পাবেন।